বাদেশে রইলা রে নইদার আমি তোমার লাগিয়া যোগিনী হব গো আমি রাখব নার কুলমান কোন বাদেশে রইলা রে নইদার এই ছোটবেলার কথা বলতে গেলেই এই গানটা হঠাৎ করে মনে পড়লো এই কারণে যে আমার মার কাছে গানটা শুনেছিলাম এবং শুনেছিলাম এটা রেকর্ডও করে গেছেন মাকে মানে জোর করে গাওয়াতে হতো মার গলা অসাধারণ সুর ছিল মা ভীষণ গান ভালোবাসতেন আসলে আমার মনের মাঝে যতটুকু গান নিয়ে যতটুকু এই যে গানের ইচ্ছে বিশেষ করে লোকগানের কথা বলছি এটা অনেকটা মার প্রভাবেই এটা সম্ভব হয়েছে বাড়িতে গান বাজনার পরিবেশ ছিল মারা আগে বাংলাদেশে মা বাবা থাকতেন ফরিদপুরে মাদারীপুর সাব ডিভিশন আমি জানি কিন্তু দেশ বলতে যা আমাদের জন্ম কলকাতায় তা দেশের কথা তখন শুনতাম সেই দেশের বাড়ি এটা সকলের কাছে শোনা যায় সব দেশের বাড়ি সেই ছেলেবেলার সেই ঘটনা তারা হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে পাড়ি দিতে হয়েছে তা এই ব্যাপারটা আমাকে ছোটবেলা থেকে বিরাট মানে জিজ্ঞাসা চিহ্ন মানে এটা শুধু আমার নয় আমার মতো ঋত্বিক ঘটকের মতোই আমাদের অনেকের মনের মাঝেই এই একটা কথা কেন যে এই যে বাংলা তোমাদের মাকে ছেলেবেলায় প্রশ্ন করতাম ছেলেবেলার মতো করে যে তোমরা এত ভালো ছিলে সেখানে তা তোমরা ওখান থেকে চলে এলে কেন তোমাদের তো কেউ কিছু করেনি এবং এমনকি এটা 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 আমরা বলি দেশের একটা স্বাধীনতা নয় এটা তো একটা দেশভাগ আমরা বড় হয়ে এটা বুঝলাম কিন্তু সেটা একটা ধর্ম নিয়ে এটা ভাবতে অবাক লাগে এবং মার কাছে এটা শুনেছি যে মার প্রতিবেশী যারা ছিলেন যারা মুসলমান লোকজন যারা ছিলেন তারা ভীষণভাবে তারা মানে খুব সজ্জন ছিলেন মানে কখনো তারা বুঝতেই পারতেন না যে তারা অন্য ধর্মের আলাদা কিছু আছে এটা কখনো বোঝা যায়নি কিন্তু তার মানে এটা একটা অন্য জায়গা থেকে ঘটনাটা সার্বিকভাবে এমনভাবে হয়েছিল তারা নিজেরাই বলছিল কেন আপনারা যাচ্ছেন কিন্তু সেই সময় অনেক মানুষ এইভাবে চলে আসে তার ভিটে মাটি ছেড়ে এই যন্ত্রণাটা বড় হয়ে অন্যভাবে একটু রাজনৈতিকভাবে চিন্তাভাবনার মধ্যে দিয়ে এই প্রশ্ন জাগে যে আজকে যদি দুটো বাংলা এক হতো আমরা তো গাই বাংলা ভাষায় কথা বলি তাহলে আমরা কত স্ট্রং হতাম আজকে এটাও আমরা জানি যে আমাদের রাষ্ট্রভাষা তাহলে বাংলা হতো এটা সবচেয়ে কষ্টের জায়গা যে আজকের বাংলার গান আমাদের যে অধিকাংশ লোকগান এ তো পূর্ববঙ্গের গান তারপর পশ্চিমবঙ্গের গান এ তো মিলিয়ে আজকে যদি আমি কোনো ভাওয়াইয়া গান গাই আমি কি রংপুরকে বাদ দিতে পারবো আমি তো পলিটিক্যালি কখনোই বলতে পারবো না যেটা রংপুরের গান এটাও আমরা এখনও বলি উত্তরবঙ্গের গান এই জায়গায় সাংস্কৃতিক জায়গায় একটা দেশ কখনো ভাগ হতে পারে না তাই সেই বা একটা জায়গা বিচ্ছিন্ন হতে পারে না আজকে গোয়ালপাড়ার একটা গান সেটা পড়ে গেছে আসামে আজকে কুচবিহার জলপাইগুড়ি গান সে রয়েছে ওদিকে রংপুর এই পুরো জায়গাটাই কিন্তু ভাওয়াইয়া অঞ্চল কিন্তু কখনো মানেই হয় না বলার যে রংপুর ওইভাবে বিচ্ছিন্ন করা যায় না এই যে দেশের গল্প তখনও মার বিয়ে হয়নি মার ছেলেবেলার কথা তখন মার নাম ছিল সুধারানী সরকার মার বাবার নাম ছিলেন কাশীশ্বর সরকার তিনি চিত্রকর ছিলেন পূর্ববঙ্গে যাই হোক সেই দিক থেকে হয়তো মার ওই ছবি আঁকা এই ব্যাপারগুলো এসে পরে বিয়ের পর মা বসু হয়ে যান কারণ আমার বাবার নাম শৈলেন্দ্রনাথ বসু তারপর এই যে ছেলেবেলার সেই গল্পগুলো এই গানের দিকটা গান বাজনা এই সংস্কৃতির দিকটা আমাদের মা বাড়ি থেকে মানে মার দিক থেকেই পাওয়া তো মার কাছে এই গল্পগুলো শুনতে গিয়ে তখন আমার মনে হতো যে লোকগানের মাঝে এরকম একটা হঠাৎ একটা গান তখন আমার গাইলাম আমি যে ছেলেবেলার সেই দিন মার সেই ভালোবাসার দিন আজকেও আমার মা আর বাবা কেউ নেই দেশের বাড়ি ছাইড়া আমি আইলাম বিদেশে আমার মন কান্দে পরাণ কান্দে মন কান্দে পরাণ কান্দে দেশের খাই হুতাশে দেশের বাড়ি ছাইড়া আমি আইলাম বিদেশে
গোয়াল ভরা ছিল গরু, পুকুর ভরা মাছ, মায়ের হাতের পিঠা পায়েস খাইতাম 12 মাস। আমার মন জুড়াইতো, প্রাণ জুড়াইতো, মন জুড়াইতো, প্রাণ জুড়াইতো শীতল শীতল বাতাসে। দেশের বাড়ি ছাইড়া আমি আইলাম বিদেশে। এই গানের মধ্যে কিভাবে ঘটনাগুলো কিভাবে আসে, যে মানে শুধু তো আমার মা বাবাই নয়, সেই সময় আমি শুনেছি অনেক মানুষ সেইভাবে দেশ থেকে পাড়ি দিয়েছিল নিজের জীবন বিপন্ন করে। হয়তো এমন পথের মাঝে কত মানুষ মরে পড়েছিল, সেই সব পুরনো ছবিও দেখে মানে আঁতকে উঠতে হয়। যে এবং আমাদের এখনও দেশে যখনই কোনো ধর্ম নিয়ে কোনো দাঙ্গা বাঁধে, তখন কত সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে যায়। তখন কেউ হয়তো সাঁতরে পার হতে চায়, হয়তো স্বামী, কেউ তার মা হারিয়ে গেছে, স্বামী হারিয়ে গেছে, হয়তো সে সন্তান সম্ভব একটি মেয়ে, শরীরের ওজন সে বুঝতে পারে না, কিন্তু সে সাঁতার জানে, কিন্তু সাঁতার কাটতে গিয়ে জলের অতলে সে তলিয়ে যায়, হারিয়ে যায়। এইসব ঘটনা গানটার মধ্যে কিভাবে আসে? আইলো বইনে আইলো হইয়া নদী পার, বিরহ লইয়া বধূ মরল দিয়া জলে সাঁতার। সাথের সাথী আজ যে আমার তারা কেহ নাই, শূন্য বুকে ঘুরি পথে আপন কোথায় পাই। আমি জন্মের মতন হইলাম কাঙাল, জন্মের মতন হইলাম কাঙাল, আইসা সুখের তালাশে। দেশের বাড়ি ছাইড়া আমি আইলাম বিদেশে। আমার মন কান্দে, পরাণ কান্দে, মন কান্দে, পরাণ কান্দে, দেশের ঘাই হুতাশে। দেশের বাড়ি ছাইড়া আমি আইলাম বিদেশে। দেশের বাড়ি ছাইড়া আমি আইলাম বিদেশে। আমি ছেলেবেলা ভীষণ মিস করি, আমার মা বাবাকে তো মিস করি, আমি মাকে খুব মিস করি। তা সেই ছেলেবেলা এইভাবেই কাটে ধীরে ধীরে। আমি তো শহরে বড় হয়েছি, আমি কেন জানি না, যখন শহুরে জীবনে আমি শহরের শিক্ষায় বড় হচ্ছি, কিন্তু গ্রাম কিন্তু আমাকে টানতো। কেন টানতো আমি জানি না। খুব ছেলেবেলাও যখন মার কাছে সেই এইসব গল্পগুলো তো শুনতাম, তারপর কোনো বাউল বা ফকির আমার বাড়িতে এলে, সেই সময় আমার ছেলেবেলাগুলো আমি পেয়েছি। সে চামর দুলিয়ে তারা গাজির গান গাইতো, তাদের সঙ্গে এমন বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে তারা আমার জন্য সিন্নি নিয়ে আসতো তাদের। তারপর আমার সবচেয়ে ভীষণ একটা অদ্ভুত ফিলিং হতো, যে চামরটা যখন গায়ের উপর জুলি, যখন গাজির গান, সেই যে আশীর্বাদ দিয়ে নিয়ে যে কথাগুলো বলতো, এক অদ্ভুত অনুভূতি হতো। সেই সুরের সঙ্গে সেই চামরের সেই যে একটা স্পর্শ, এটা আবার কখনো কখনো কোনো বাউল আসতো, তারা মাধুকরী করতে আসতো, আমি রেডি হয়ে থাকতাম চাল আলু টালু নিয়ে, কিন্তু আমার লোভ ছিল গান শোনার। এইভাবে আমার অনেক গান আমার সংগ্রহে, আমার ঝোলায় সংগ্রহীত হয়েছে। তাদের কাছে আমি অশেষভাবে ঋণী, যে এই মানুষগুলোকে আমার ছেলেবেলায় আমি পেয়েছিলাম। তারপর কখনো স্কুলের ছুটি, মানে গরমের ছুটি বা শীতের ছুটি হলে আমার কোথাও যেতে ভালো লাগতো না। আমি কখনো বনগাঁয় যেতাম, কখনো বা কাঁচরাপাড়া আমার এক পিসিমার বাড়ি ছিল, তিনি জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে থাকতেন। নিঃসন্তান আমার একটি ছেলে ছিল, ছেলেবেলায় হারিয়ে যায়, তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু সেই পিসিমা ঠাকুর নিয়ে থাকতেন। ওই জায়গায় একটা অদ্ভুত গ্রাম্য পরিবেশ ছিল, মানে তার প্লটে একজন গোসাই, তার একটা মানে দোকান ঘর, গ্রাম্য দোকান, ভীষণ ইন্টারেস্টিং। মানে এই ছবিগুলো আমার চোখের সামনে ভাসে। সে একটা গ্রাম্য দোকান, কি বলবো, কিন্তু একটা ভ্যালুজ নিয়ে আছে। এই ভ্যালুজগুলো কিন্তু নেই। ধরুন সেই দোকানে যদি এক প্যাকেট সিগারেট থাকে,
সেখানে হয়তো 7-8টা সিগারেট রয়েছে বা একটা প্যাকেট সিগারেট রয়েছে। কেউ যদি গিয়ে চাইতো যে একটা প্যাকেটের সিগারেট আমায় দিন, সে বললে না দেবো না, একটা দুটো হলে দিতে পারি, কারণ অন্য লোক এলে তাকে আমি কী দেবো। এই যে ভ্যালুস, এই যে সামান্য এইটুকুর মধ্য দিয়ে, তার কিন্তু বেশি রোজগার দরকার নেই, সামান্য রোজগার তলে চলে। তার শেষ বৈষ্ণবী ছিলেন, যে তিলক কাটতেন, আমি তার দোকানে বসে থাকতাম, এবং সেই সময় ওই তার এই যে সমস্ত মানুষ একজন আসছে তাকে জিনিসগুলো দিচ্ছে, আমার তো একসময় মোটামুটি মানে ইচ্ছেই জেগেছে জীবনে। তখন যদি আমাকে জিজ্ঞাসা করতো যে তোমার জীবনের অ্যাম্বিশন কি, আমি বলতাম একজন গোসাইয়ের মতো একটা দোকানদার হবো, আমি খাঁটি দোকানদার, মানে এরকম। এই সেসব দেওয়া, ওজন করা, এর মধ্যে একটা মজা ছিল, লেখাপড়া করতে হচ্ছে না, কি মজা। তাই যাই হোক, এরকমভাবে কিন্তু আমার জীবন কেটেছে। ওই করতে গিয়ে মানে গানটা আমার ছায়াসঙ্গী বলুন, আমার চিরসঙ্গী বলুন, আমার সব সময় আমাকে আমার আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে। পরবর্তীকালে আমি যখন খেলাধুলো করতাম, ফুটবলটা সিরিয়াসলি খেলতাম, ফুটবল খেলার পরেও সব আমাদের বন্ধুবান্ধবদের একটা ব্যাপার ছিল, শেষে সব হাত মুখ দিয়ে ওই খেলার জামা কাপড় পরেই কিছুটা খেতে খেতে আমার গান শোনা, মানে এইভাবে। বা কলেজ লাইফেও যখন হয়তো গান টান করছি, মানে কোনো অফ টাইম, সকালে সবার একটা গান কর, সেই নিয়ে একটা মজার ঘটনা মনে পড়ে গেল। সিটি কলেজে তখন মানে ফার্স্ট ইয়ার আর কি, তখন ক্লাস অফ, দুটো ক্লাস টানা অফ, আর হই হট্টগোল করে আমি গান গাইছি আর তবলা বাজাচ্ছি। হঠাৎ প্রিন্সিপাল, ভীষণ রাজবাড়ি মানুষ, মানে উনি ওনার সঙ্গে মুখোমুখি হয় মানে একবার ঠকঠক করে কাঁপতে শুরু করে দেওয়া ব্যাপার। তিনি হঠাৎ চলে এসে আর সব থমথমে, কেউ খেয়াল করি আমরা, এসে দাঁড়িয়ে গেছেন। দাঁড়ানো মাত্র সকলে চুপচাপ হয়ে গেছে। তখন খুব গম্ভীরভাবে উনি বোধহয়, মানে ওইটাই ওনার মানে ভাবভঙ্গি, মানে স্বাভাবিক, কে গান গাইছিল। এখন সবাই কেউ বলছে না, কারণ বললে পরে তো আমাকে তাড়িয়ে দেবে কলেজ থেকে, এরকম একটা ব্যাপার। তখন সবাই মানে চুপচাপ রয়েছে। আমি দেখলাম যে এটা তো ঠিক না, কাউকে তো নামটা বলে, কে গাইছিল বলো। তখন আমি বললাম স্যার, আস্তে দুটো বললাম, আমি গাইছিলাম। তুমি গাইছিলে, আবার গাও। মানে এরকম মজার ঘটনা ছেলেবেলা বেশ কিছু, মানে যখনই মানে একসঙ্গে হতো আমার বন্ধুবান্ধব বা যার সঙ্গে, আমার গান গাওয়ার ব্যাপারটা সবসময় ছিল। যখনই কোনো নতুন গান করে সবসময় গুনগুনাতে থাকে, আর আমি যখনই যাই বাবার ওটা করতে বলি, আর বাবা যতবার বলি ততবারই করে। মনে রাইনা পেলিয়া দেখলে আয়, দেহের কপাট খুলিয়া দেখলে আয়, মনের মানুষ কোথায় পাওয়া যায়, মনে রাইনা পেলিয়া দেখলে আয়, দেহের কপাট খুলিয়া দেখলে আয়, মনের মানুষ কোথায় পাওয়া যায়। যেমন শিঙি মাছে কাটা বিঁধলে বিষে অঙ্গ জ্বলে যায়, যেমন শিঙি মাছে কাটা বিঁধলে বিষে অঙ্গ জ্বলে যায়, মনে মানুষ কোথায় পাওয়া যায়, মনে রাইনা। সেই বোকাবুড়োর গান, মানে চীনের একটা লোককাহিনী, কি অসাধারণভাবে ইউনান ফোরামে যেটা মাও সেতুং বলেছিলেন, সেটাকে একটা সুন্দর একটা নাট্য কবিগানের গ্রুপে করা হয়েছে অ্যাডাপ্টেশনে। আমার ভীষণ ভালো লাগতো এই গানটা, আমরা প্রচুর গাইতাম। একটা জায়গা আছে, চারিদিকে পাহাড়, আলো বাতাস কিছু ঢুকে না, সেখানে একজন বৃদ্ধ মানুষ সে করলো কি, অনেকে বললো দেখো এইভাবে তো হয় না, তোমরা আসছো সবাই মিলে দল বেঁধে আমরা পাহাড়টাকে সরিয়ে দিই। তখন কেউ তার কথায় কান দেয়নি। তখন ও ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে, তোমার মতো ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে একসঙ্গে সে পাহাড় করতে শুরু করলো। ভগবান তারপর তুষ্ট হয়ে সেই পাহাড় সরিয়ে নিল। সেটাকে কিভাবে গানের রূপ দিয়ে, কবি গানের রূপে গানটা করা হয়েছে। কি ইন্টারেস্টিং, কি অ্যালিগরি। শুনো শুনো সর্বজন, শুনো মন দিয়া, এই মোদের কাছে যাও রে ভাইয়া, কাহিনী শুনিয়া বোকা বুড়ার কথা শুনো রে, বোকা বুড়ার কথা শুনো রে,
বহু কালো পূর্বের কথা, উত্তরের দেশে, যেই দেশে পাহাড়ের মাথা আসমানেতে মেশে, সেই দেশেতে ছিল রে এক বোকা বুড়ার বাসা, বুড়ার মাথা ভরা পাকা চুল, চক্ষু ভাষা ভাষা বোকা বুড়া কথা শুনো রে, বোকা বুড়া জোরে কথা শুনো রে। একদিন বোকা বুড়া বেটাদের বলে, একদিন বোকা বুড়া বেটাদের বলে, এমন কষ্ট সহ্য করা আর নাহি চলে, এই দেহে মোদের বল আছে, হাতে নেশা বল, ওই শাবল হানিয়া ওই পাহাড় সরাই চল। এই কপালে হাত দিয়া মোরা আসি কি কারণ, এই কপালে হাত দিয়া মোরা আসি কি কারণ, ওই পাহাড়ও সরাইব এই করিলাম পণ, বোকা বুড়ার কথা শুনো রে, বোকা বুড়ার কথা শুনো রে। সেই দেশেতে ছিল রে এক বুদ্ধিমান বুড়া, খুব বুদ্ধিমান, সব দেশেই থাকে এরকম আর কি, রাজ্যের বিদ্যার কথায় ভরা তার মুড়া। সেই বিজ্ঞ বুড়া পাকা দাড়ি নাড়াইয়া বলে, কি বলে, সেই দেশেতে ছিল রে এক বুদ্ধিমান বুড়া, রাজ্যের বিদ্যার কথায় ভরা তার মুড়া। বিজ্ঞ বুড়া পাকা দাড়ি নাড়াইয়া বলে, এমন পাগলে আমি দেখি নাই কোনো কাজে, চাহিয়া দেখো রে বুড়া কি উচ্চ পাহাড়, আরে চাহিয়া দেখো রে বুড়া কি উচ্চ পাহাড়, ওই শাবল দিয়া খুঁড়িয়া কি করিবে তাহার। আর কয়দিন বন্ধু যে কয়দিনও আসো, ওই নাকে তেল দিয়া দিব ঘুমাইয়া বাসো, বোকা বুড়ার কথা শুনো রে, বোকা বুড়ার কথা শুনো রে। এই কথা শুনিয়া তারে বোকা বুড়া কয়, এই কথা শুনিয়া তারে বোকা বুড়া কয়, আর তোমার বুদ্ধি তোমার কাছে থাকুক মহাশয়, এই পাহাড়ও সরিবে আমার রয়েছে বিশ্বাস, এই কার্যেতে যাও আমার শেষেরও নিঃশ্বাস। আরে আমি না পারিলে আমার বেটারা তো আছে, আরে আমি না পারিলে আমার বেটারা তো আছে, আর শাবল থাকিবে ঠিক তাহাদেরও কাছে, আসবে তাদেরও পরে তাহাদেরও বেটা, আর মরিলে ফুরায় কাম এমন বলে কেডা, বোকা বুড়ার কথা শুনো রে, বোকা বুড়ার কথা শুনো রে। বুড়ারও নিষ্ঠায় তুষ্ট হইল ভগবান, বুড়ারও নিষ্ঠায় তুষ্ট হইল ভগবান, প্রিয় সার দেবদূত পাঠায় সেই স্থান। দেবদূত যবে বুড়ার সাথে কাজে হাত লাগায়, নিমেষে দেখো ওই পাহাড় হাওয়ায়ও মিলায়, বোকা বুড়ার হাসি দেখো রে, বোকা বুড়ার হাসি দেখো রে, বোকা বুড়ার হাসি দেখো রে। এই যে এই গল্পটার মধ্যে দিয়ে কি সুন্দর একটা ছোটদের কিন্তু বোঝানোর মতো শুনিয়ে একটা সাধারণ মানুষকে বোঝানোর মতো কি অসাধারণ একটা গল্প। আমার এইগুলো আমার নাটকের মধ্যে দিয়ে এসছে। প্রথমে গানটাই বরং আমি গান যেমন আমাকে চিরকাল বলছিলাম না যে ছায়াসঙ্গী হিসেবে রয়েছে, কিন্তু নানাভাবে রয়েছিল। কোনো সময় যেমন ফুটবলার হবো স্বপ্ন, আমি রীতিমতো ফুটবল খেলতাম স্কুল লাইফে, কিন্তু খেলতে খেলতে তখন ফুটবল খেলা হলো না, এক সময় আমার টাইফয়েড হলো, খেলা বন্ধ হয়ে গেল। তারপর নাটকে ঢুকলাম, আমাদের তখন স্কুলে থাকতেই নাটকের দল হলো, এবং সেই সময়টা হচ্ছে 70-এর সময়। তখন নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না যে আমাদের সেই সময়টা কীরকম ছিল। সেই অবস্থায় আর থিয়েটারের দল হলো, তখন সকলেই আমার সিনিয়র, আমি সবচেয়ে ছোট আর কি, তখন স্কুলে পড়ি, 11-এ পড়ি। তখন সেই নাটকের দলে আমি যোগ দিলাম। ওই সময় থেকেই আমার একটা অন্যরকম পরিবর্তন হলো। মানে নাটকটা আমার ছোটোবেলা থেকেই ভালো লাগতো, অভিনয় করা, এইগুলো করা, কিন্তু ওই নাটক করতে গিয়ে তারপর আমাদের নাটকের দলের নাম ছিল সংসপ্তক। তা কোনো নানা কারণে যেভাবে নানা দল ভেঙে যায়, এবং একটা স্মরণীয় ঘটনা আমার সময় ঘটেছিল। আমরা কার্জনবাগে থিয়েটার করতাম, আমরা যেখানে রিহার্সাল দিতাম বসন্ত কেবিনের ওখানে, তো সেখানে আমাদের কিছু কারণে, রাজনৈতিক কারণে রিহার্সাল দেওয়া হতো না। তখন আমরা বাধ্য হয়ে গড়ের মাঠে গিয়ে রিহার্সাল দেওয়া শুরু করলাম।
যে সেখানে তো কিছু ব্যাপার নেই, ভোরবেলা চলে যেতাম, রিহার্সাল দিতাম, কারণ আমরা পথনাটক করতাম তখন, কখনো হাজরা পার্কে, কখনো সেই কৈখালি, কখনো রাজারহাটে। তখন রাজারহাটে এইসব কিছু হয়নি, একবার গ্রাম, এরকম নানা জায়গায় গ্রামে এর মধ্যে যেতাম, ওই নাটক করতাম। তারপর চাদর পেতে কিছু পয়সা টয়সা তুলে আমাদের নাটকের যা যা খরচগুলো, যারা হয়তো বাস, তখন তো আমরা সব স্টুডেন্ট আর সকলে, এইভাবে আমাদের থিয়েটার হতো। আর বেশিরভাগ হতো কার্জন পার্কে আমি থিয়েটার করতাম। এবং ঘটনাক্রমে 20শে জুলাই 1974 যখন প্রবীর দত্তের যে ঘটনা ঘটলো, যে হামলা, পুলিশে হামলায় সে মারা যায়, সেই ঘটনায় সেদিন আমি ভ্যান্ত্রয় ভূমিকা অভিনয় করছিলাম। তখন আমি সেদিনের ভ্যান্ত্রয় ছিলাম আর কি। তা এরকম ঘটনা, নাটকটা তখন আমার কাছে স্বপ্ন, নাটক ছাড়া আমি তখন আমার কোনো অস্তিত্ব নেই। কিন্তু ওই যে বললাম, যখন খেলাধুলো করতাম তখনও ছায়ার সঙ্গে গান, যখন থিয়েটার করতাম তখনও আমার সঙ্গে এই গান। এবং আমি ছোট হলে কী হবে, আমার বড়রা সবসময় আমাকে বাধ্য করতো, যখনই কোনো ইস্যু হলো, এই ভিয়েতনাম যখন মুক্ত হলো সেই সময়, তখন আমার এই স্বপন গান লেখ সুর করো, সেদিনই গান লিখে সেদিন লিখে সুর করে, মানে এরকম একটা পাগলাম। এবং সেগুলোর মধ্যে দিয়ে এই সৃজনশীল যে একটা মানসিকতা আমার তখন থেকে তৈরি হয়েছে। এবং সেই রূপে আমাদের অনেক বন্ধুবান্ধব ছিল, জহর ঘোষ, তিনি এখনও রয়েছেন, আরও বন্ধুবান্ধব ছিলেন। তারপর অরূপ শঙ্কর মৈত্র, তার থিয়েটার, তার তৈরি করা আমরা নাটকও করতাম। তখন এরকম একটা সময়ে আমাদের দলটা ভেঙে যায়, নানা কারণে ভেঙে যায়। তখন কিন্তু আমার মনে হয় যে আমার পক্ষে থেমে থাকাটা খুব মুশকিল ছিল, মানে আমাকে থিয়েটার করতেই হবে। তখন আমি বাদল সরকারের গ্রুপে আমি গেলাম শতাব্দীতে। তখন বাদলদাদের গন্ডি, মানে ব্রেস্টের ককেশিয়ান চক সার্কেল, ওটার উনি বাংলা অনুবাদে নাম দিয়েছিলেন গন্ডি। তখন সেই বাদলার সঙ্গে থাকাকালীন তখন আমাকে বাদলদা বললেন যে, স্বপন, তোমাকে আমরা পেয়েছি, তুমি আমাদের গন্ডির সুরের দায়িত্ব নাও। তখন আমি গন্ডির সুরের দায়িত্ব নাও, মানে তখন কিছু গান আর কি, ওনার গান বলে, দেখো আমাদের ওরকম কোনো গাইয়ে নেই, সেই জন্য আমি গান, অনেক গান ছিল, গানগুলোকে ওইভাবে রাখিনি, কিছু গান আমি রেখেছি, তা তুমি সুরের দায়িত্ব নাও। একটা গানের কথা মনে পড়ছে, আমি গাইছি, মানে সিচুয়েশনটা এরকম যে যোদ্ধারা যাচ্ছে মানে যুদ্ধ করতে, কিন্তু ঠিক ওই হাল্লা রাজা, আমাদের গোপীগান বাগানের কথা মনে পড়ে যায়, পেটে গেলে পিঠে সয়, কিন্তু এদের তো পেটে কিছু নেই, এদের মানে ওরকম ভাঙাচোরা দেশের অবস্থা। এদিকে বাড়িতে তার বউ স্ত্রী রয়েছে, তার মেয়ে রয়েছে, তাদের জন্য তো তার মন কাঁদে, এদিকে ইচ্ছের বিরুদ্ধে তাকে যুদ্ধে যেতেই হবে, কিন্তু তার তখন মনে পড়ে যাচ্ছে বাড়ির কথা। এরকম একটা জায়গায় চলো চলো যুদ্ধে চলো, হুকুম এসেছে, ঘরের দাওয়ায় মা বউ সব কাঁদতে বসেছে, একটুখানি দেরি করো, যুদ্ধ হলে শেষ, ফিরবো ঘরে তখন আবার বাঁধবে লোকেশ, ফিরবো ঘরে তখন আবার বাঁধবে লোকেশ, ঘোড়া ডাকে চিহি চিহি তলোয়ারের কোপে, রক্ত পড়ে মাঠে ঘাটে, রক্ত পড়ে ঝোপে, রক্তে রাঙা দুব্ব ঘাসার মুলি বাঁশের ঝাড়, মাংস খেলো শকুনিতে কুকুর নিল হাড়, মাংস খেলো শকুনিতে কুকুর নিল হাড়। এরকম ধরনের কিছু কিছু। এবং আমাদের নাটকেও অসংখ্য গানে আমাকে সুরের দায়িত্ব নিতে হয়েছিল, মানে কিছু না জেনেই, মানে পেশা। পরবর্তীকালে ধীরে ধীরে যখন চলছে তখন বাদলদাই আমাকে বললেন, শোনো, নাটক করার অনেক লোক আছে, তুমি শুধু গান করো তো। তাহলে আমি কেন থিয়েটার করবো না, মানে এরকম একটা ব্যাপার। তারপর ঘটনাক্রমে ধীরে ধীরে যেটা হলো, গানটাই আমাকে যেন বেশি করে আষ্টে পৃষ্ঠে আরও বেশি জড়িয়ে ধরলো। সেই সময় আমার যোগাযোগ হলো, তার আগে থেকে যোগাযোগ ছিল হেমঙ্গদার সঙ্গে, হেমঙ্গ বিশ্বাস। তারপর আমি চমকে গেলাম একজনকে পেয়ে, সেটা আমার জীবনের পরম পাওয়া, মানে পরম পাওয়া আমার জীবনে, যে না হলে বোধ হয় আমি লোকগানের অতলটুকু আমি এখন স্পর্শ করতে পারিনি, কিন্তু আমার ইচ্ছেটুকু জাগিয়েছেন উনি। সে হচ্ছেন রনেন রায়চৌধুরী, প্রয়াত। ওনাকে আমি এখনও খুব মিস করি, এত ভালোবাসা দিয়ে, এবং ওনার গানের মাঝে গানকে যে কীভাবে আদর করতে হয়, গানকে যে কীভাবে ভালোবাসা যায়, ভালোবাসতে শিখিয়েছিলেন তিনি।
রনেন রায়চৌধুরী, তারপর কালিদাস গুপ্ত, কালিদার কাছে আমি ভীষণভাবে ঋণী। নিহার বড়ুয়া, যিনি প্রমথেশ বড়ুয়ার ঠিক 2 বছরের ছোট বোন, নিহার বড়ুয়া, সেই গৌরী বাড়িতেও নিহার দিয়ে এখানে তখন ছিলেন, উনিও চলে গেছেন। একটা চিঠি পাঠিয়েছিলেন যে স্বপন আমার ভাই, ও যাচ্ছে, ওর যেন কোনো মনটি ওনার ছেলের নাম, ওর যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়, ওকে দেখেও আমাদের ঘরের ছেলে এইভাবে। এবং সেই বাড়িতে গিয়ে আমি গৌরীপুরে সে রাজবাড়িতে গিয়ে যে কী ভালোবাসা পেয়েছি ভাবা জানে। এবং ওখানে থেকে আমি গান সংগ্রহ করার সুযোগ পেয়েছি, কত গ্রামের মানুষের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি। তারপর দীনেন্দ্র চৌধুরী অসাধারণ মানুষ, মানে কোনো সকালে গিয়েছি হয়তো দুপুরবেলা ফিরবো বলে আমাকে রাত্রের আগে আমি ফিরতে পারিনি, মানে সে বাড়িতে খাওয়া দাওয়া স্বপন এটা হচ্ছে খেয়ে যাওয়া। সে অসাধারণ একজন মানুষ, এবং একজন গুণী মানুষের সঙ্গে যদি মনুষ্যত্বের দিক থেকে একটা মানুষ খুব বড় হয়ে ওঠে, তখন সব মিলিয়ে যেন আরও বেশি তার প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। সেই দীনেন্দাকে আমি ভীষণভাবে পেয়েছি। আমি অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে আমি যখন ফেলোশিপ পেয়েছি, তখন আমি ভীষণ রকম সাহায্য পেয়েছি ডক্টর অজিত দণ্ডের কাছে। উনি এত স্নেহ করে, উনি এত নিজের অনেক কিছু মানে সময় দিয়ে উনি আমাকে এত সাহায্য করেছিলেন। এবং এই কারণে করেছিলেন যে দেখো, গায়ক আলাদা করে গায়ক আছে, আলাদা করে যে একজন তথ্যকার বা মানে একজন রিসার্চের লোক পাওয়া যায় যার গলায় সুর নেই, আবার যার গলায় সুন্দর কণ্ঠ আছে তার রিসার্চের কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তোমার মধ্যে কম্বিনেশনটা আছে বলে তোমার কাছে আমি আশা করি, এবং আমার মনে হয় সেই কারণে উনি চেষ্টা করেছিলেন, এবং আমার যোগ্যতা অনুযায়ী যতটুকু করার চেষ্টা করেছি। আমি গ্রামের গ্রামে ঘুরেছি, এবং আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমার ফেলোশিপের যে অ্যাসাইনমেন্ট তার বাইরে আমি অসংখ্য গান আমি যা করেছি। আমি নর্থ ইস্টে খাসি গারো গানের জন্য আমি গিয়েছিলাম, কিন্তু ওখানে চেরাপুঞ্জি ছাড়িয়ে শেলা বলে একটা জায়গা, সেটা ছাড়িয়ে ভোলাগঞ্জ, সিলেট ভোলাগঞ্জের একটা জায়গা, মানে এটা এমন একটা জায়গা বর্ডার এলাকা, যেটা বলি না যে সাংস্কৃতিক দিক থেকে প্লেসকে কখনো ভাগ করা যায় না। সেখানকার লোক মানে সেটা ইন্ডিয়ার মধ্যে পড়ে, ভারতবর্ষের মধ্যে পড়ে, তাদের যদি দেখা হয় যে কেউ যদি বলে আছে আমাদের দেশের প্রেসিডেন্টকে, সে কিন্তু সেই সময় বলতে এরশাদ। আমি যখন গিয়েছিলাম, মানে সে জানে না যে আমি কোন ল্যান্ডে আছি আর কি, কারণ কি বাজার করতে গেলে তাকে ভোলাগঞ্জে যেতে হয়, ভোলাগঞ্জের লোককে এদিকে মানে ক্রস করে। এমনকি একটা সিমেন্ট ফ্যাক্টরি ছিল, লাইম সিমেন্ট কোম্পানি, ওটা কুমড়া লাইমস্টোন কোম্পানি, সেটা কিন্তু রোপওয়েতে করে বাংলাদেশে যায়। এদিকে পাথরটা ভাঙা হয় ভারতবর্ষে, কিন্তু ওটা ভাঙাবার জন্য, ডাস্ট করার জন্য যেতে হয় বাংলাদেশে। মানে এরকম একটা জায়গায় যেখানে লেবাররা সব দুদিকেরই লেবার রয়েছে, সেখানে কখনো ব্যারিয়ার ওখানকার মানুষই মানবে না। শোভন বসু তো আজকের দিনের সবচেয়ে জনপ্রিয় শিল্পী লোকসঙ্গীতের ক্ষেত্রে। ও আমার প্রিয় ছাত্র, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে MA করছে, তখন আমি ওখানে ছিলাম। সেই সূত্রে ওর সঙ্গে ঘনিষ্ঠতা, এবং খুব ভালো লেগেছে ওকে। ওর মধ্যে একটা গবেষক মন আছে, ফিল্ড ওয়ার্ক করেছে, এবং 13 পর্বে বোধহয় টিভিতেও ফিল্ড ওয়ার্কের উপরেই সুরান্তর বলে একটা অনুষ্ঠান করেছিল, দেখেছি, খুব ভালো লেগেছে। অনেকেই গান শেখে আমাদের কাছে, কিন্তু গানের তত্ত্বতল্লাশ, লোকসঙ্গীতের অবস্থান একটু বেপত হয়ে যাচ্ছে না লোকসঙ্গীত, ওখান থেকে ফিরিয়ে আনা দরকার। স্বপনের ওই রকম একটা মন আছে, সেটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং সেই কারণে ও বোধহয় আমাকেও ভালোবাসে খুব। ওর যাত্রা শুভ হোক, ওর জয়যাত্রা হোক, আমি সেটুকুই কামনা করব। দীনেন্দা সম্বন্ধে বলতে গেলে একজন অসাধারণ মানুষ, এবং যে কোনো মানুষকে উনি ভীষণ আপন করে নিতে পারেন। এবং আমার মনে হয় ওনার মনের সঙ্গে যদি কোনো জায়গায় কিছু মিলে যায়, তাহলে উনি তাকে আঁকড়িয়ে ধরেন। আর মানুষটা একা থাকেন, কিন্তু এত জীবনবোধটা এত পরিষ্কার, যার ফলে না ওনার ভাবনার মধ্যে কখনো ওনাকে একা লাগে না। গেলে হয়তো ছাড়েন না, সে অনেকের মধ্যে থাকলেও ছাড়েন না। ওনাকে দেখে একা কি করে একটা মানুষ বাঁচতে পারে এত সুন্দরভাবে, এবং কোনো যন্ত্রণা, মানে মানসিক যন্ত্রণা নেই, কোনো কারোর প্রতি কোনো হিংসা নেই, এত উদার মানুষ। এটা কিন্তু নিজেদের কাছ থেকে শিখতে হয়। কোনো হতাশা নেই জীবন সমাজে, যে আমি এই করতে পারতাম। অনেক অযোগ্য মানুষকে দেখেছি হতাশ হতে, কিন্তু ওনাকে কখনো দেখিনি। আর মানুষটার সম্বন্ধে আরেকটা ব্যাপার খুব আমি মজা করে দিনেদের সামনেই আমার সঙ্গে বলি,
যে উনি একা, কিন্তু এত রোমান্টিক মানুষ, এত রোমান্টিক মানুষ, গানের মধ্যে যে কি ভালোবাসা, মানে ওনার যে কম্পোজিশনগুলো আমি গিয়েছি, একটা বলছি, হ্যাঁ, মুখ ফিরাইয়া নিও না গো সাকিনা ককিয়া সে আর মান, ঈদের দিনে কিন্না গো দিবাম ঝিলমিল ঝিলমিল শাড়ি একখান, মুখ ফিরাইয়া নিও না গো সাকিনা ককিয়া সে আর মান। ভীষণ রোমান্টিক। মানে আরেকটা গান গেয়েছিলাম কি যেন, ও শোনো শোনো হাই বিবি জান শোনো, বিবাদ কইরা আমায় সাইরা না যাও বাপের বাড়ি, ঈদের দিনে কিন্না দিমু টিয়া রঙের শাড়ি, আমি ঈদের দিনে কিন্না দিমু উদয় তারার শাড়ি, বিবাদ কইরা আমায় সাইরা না যাও বাপের বাড়ি। কি মিষ্টি গানগুলো। আর ওনার গানের সংকলন এবং দীনেন্দার সঠিক মূল্যায়ন হয়নি, এবং অসাধারণ কিছু ওনার আধুনিক গানের কম্পোজিশন আছে, যে গানগুলো আমার মনে হয় এখনও অনেক আমাদের কলকাতা অনেক ভালো গাইয়ে আছে, তারা যদি তার গান করেন সুন্দর করে স্কুলিং নিয়ে, অসাধারণ কিছু গান কিন্তু আমাদের বাংলা গানের এই সময়টা পেতে পারে, এটা আমার মনে হয়। সত্যি আমার নিজেরই খুব অবাক লাগে যে আমি একজন গায়ক, মানে শিল্পী কী করে হলাম আর কি। কারণ আমার মানে এই ব্যাপারটা আমি যে লোকের কাছে এতটা মানে প্রিয় হব আমি ভাবতে পারিনি, সত্যি কখনো ভাবতে পারিনি। গানটা এই লোকগানে ভালোবাসতাম, এবং এগুলো সংগ্রহের মধ্যে দিয়ে আমার একটা আলাদা ভালো লাগা, মানে এটা যদি বলা যায় নেশা, তো নেশা, মানে ভীষণভাবে ভালো লাগতো। এবং তারপর এই যে অনেক যে সংগ্রহ করতাম গান, যেগুলো শোনা গানের বাইরে, সেগুলো শোনানোর ইচ্ছে থেকেই কিন্তু আমার গায়ক হওয়া, মানে এটাই এইভাবেই কিন্তু আমার গায়ক হওয়াটা। আর যদি বলা যায় যে গানটাও আমি কি করে, ফুটবলার একসময় স্বপ্ন ছিল ফুটবলার হব, একসময় হচ্ছিল যে আমি থিয়েটার করব, একসময় গায়ক হয়ে গেলাম। এটা এই কনফিউশনটা শুধু আমার নয়, এর সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে আমার দাদা। আমার দাদা মানে ভাবা যায় না, মানে আমার এই সঙ্গীত জীবনে তার হয়ে ওঠার পেছনে তার বিরাট অবদান। আজকে পারিবারিক দিক থেকে একটা সাপোর্ট না থাকলে, মানে আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে কারোর কিছু হওয়াটা খুব মুশকিল। আমরা 3 ভাই 3 বোন, আমার দাদা সবচেয়ে বড়, শ্রী বারিন বসু। দাদার কাছে এখনও আমি ভীষণভাবে প্রেরণা পাই। সে দাদা আমাকে বলতেন যে দেখো, আমার এক বন্ধুকে বলছে, বন্ধুর সঙ্গে বন্ধু আমায় বললো যে দাদা বলেছে তাকে যে দেখো ভাই, ও যে কী করবে আমি ঠিক বুঝে উঠতে পারি না। কখনো দেখি ফুটবল মাঠে পাগলের মতো সে খেলে বেড়াচ্ছে, প্র্যাকটিস করে বেড়াচ্ছে, একসময় দেখলাম থিয়েটার নিয়ে পাগল, আজকাল দেখি একটা দোতারা নিয়ে, মানে আজ থেকে 20 বছর আগে কথা বলছি, আজকাল দেখি সকালবেলা দোতারা নিয়ে বেরোয়, ফিরে রাত্রিবেলা। কি যে করে কি না করে কিছুই বুঝি না, ওই যে কী করবে। মানে একদিন আমাকে মজা করে বললো, আচ্ছা তুমি সকালবেলা তুমি বেরো, আমি ছুটির দিনগুলোতে দেখতে পাই যে দোতারা নিয়ে কাঁধে নিয়ে সকালবেলা বেরোচ্ছে, রাতে ঢুকছো, তুমি কি ট্রেনে ট্রেনে গান গাও নাকি? এরকম কনফিউশনের মধ্যে দিয়ে মানে তারাও কিন্তু এটা আমি বুঝি, আমার যা কিছু করার মধ্যে দিয়ে আমি বারবার একটা ব্যাপার অনুভব করেছি যে গানটা আমার সঙ্গে, আমার ছায়ার সঙ্গে হয়েছিল, সেটা আমার রক্তের মধ্যে। গানকে আমি ছাড়তে চাইলেও ছাড়তে পারবো না, এটা আমার সবচেয়ে বড় প্রাণ। সেই থেকে আমি এইভাবেই, আর লোকের ভালো লাগা ভালোবাসা যেটা আমি ভাবতে পারিনি, আমি এটাই ভাবতাম যে আমি তো কনভেনশনাল কিছু করছি না, বরং যে গানগুলো গায় না গ্রামে গঞ্জে গিয়ে, আমি তখন এমন নেশা ছিল, কাছাকাছি সতীমার মেলা বা কেতুলির মেলা, এইভাবে ঘুরতে ঘুরতে আমার নেশা এমন হয়েছিল, তখন কোথায় 12 মাসে 13 পার্বণ, কোন কোন গ্রামে কি হয় না হয়, সমস্ত গ্রাম বাংলা আমাকে তখন পেয়ে বসেছে। বিদেশে যখন গান গাইতে গিয়েছিলাম, তখন বৃদ্ধা মহিলা, সে আমাকে গান শোনার পর একজন বললেন যে একজন আপনার সঙ্গে কথা বলবেন, আমার মা দীর্ঘদিন এখানে আছে। আমি গেছি, ভদ্রমহিলা দূর থেকে দেখি হাউ হাউ করে কাঁদছেন হাতটা তুলে, আমি যা মাত্র আমার বুকে জড়িয়ে ধরেছে, আমি ওনার পা ছুলাম, আমাকে বুকে জড়িয়ে ধরেছিল, বাবা তুমি এরকম গান, তুমি আমার দেশের কথা, আমার বাড়ির কথা সমস্ত কিছু মনে করিয়ে দিলে। আমার সেটা একটা বিরাট পাওয়া। এইগুলো কোনো পুরস্কারের কাছে কিছু লাগে না, কারণ এর ভিতর কোনো ম্যানিপুলেশন নেই, কিন্তু একটা স্বতঃস্ফূর্তভাবে। তাই আমার এইগুলো আমি কখনো ভুলতে পারি না। শিল্পী হিসেবে আমি আজকে স্বপনের সঙ্গে প্রায় দীর্ঘ 15 বছর রয়েছি ওর সঙ্গে।
শিল্পীর থেকে ভীষণ মানুষের ভীষণ বিরাট আকারের মানুষ, ওর মনটা বিরাট। ও হচ্ছে নারকোল, আমি ওকে ওর সঙ্গে তুলনা করি, ও একটা নারকোল দিয়ে বাড়ি মারলে মাথা ফেটে যাবে, কিন্তু নারকেল ফাটালে মিষ্টির জল, ভালো মিষ্টির শ্বাসটা পাওয়া যায়। ওর মনটা হচ্ছে এইরকমই। আর ওর সঙ্গে সহযোগী শিল্পী হিসাবে আমার তো কোনো যন্ত্র নেই, বাজাতে পারি না। আমি যখনই ও গান টান গায় তখন এই বড় বড় টেবিল আছে বা কাঠের, এই দিয়ে আমি ঠেকা দিই, ওকে জাস্ট হেল্প করি। ও সেটাতেই মজা পায়, আনন্দ পায়। আমার কালো পাখি গেল উড়ে, কালো পাখি গেল উড়ে, ভালোবাসার শিকল ছিঁড়ে কি হবে গো প্রাণ সখী, কি হবে গো প্রাণ সখী, শূন্য খাঁচা যতন করে ভালোবাসার শিকল ছিঁড়ে। সখী গো দিয়া রাধার প্রেম সুধা, মিটাইতাম পাখির ক্ষুধা, বসাইয়া হৃদয় পিঞ্জরে, তারে অনুরাগের কপাট দিয়ে, তারে অনুরাগের কপাট দিয়ে রাখতাম বেঁধে, ভাবের ঘরে রাখতাম বেঁধে, যতন করে ভালোবাসার শিকল ছিঁড়ে। আমার কালো পাখি গেল উড়ে, কালো পাখি গেল উড়ে, ভালোবাসার শিকল ছিঁড়ে, ভালোবাসার শিকল ছিঁড়ে। আসলে এরকম কিছু গান থাকে যখন কোনো প্রিয় মানুষ যখন হারিয়ে যায় না, তখন এরকম অনেক গান, এক একটা গান, এবং আমি দেখেছি এক একটা গান যেন এক এক রকমভাবে ধরা দেয়। ঠিক রবি ঠাকুরের গানও যেমন ভীষণ লোকগানের পাশাপাশি আমার যে কোনো রবি ঠাকুরের গান আমার ভীষণভাবে রিলেট করে আমাকে। আমি আলাদা করতে পারি না কখনো কোনো বাউলের সঙ্গে, বিশেষ করে লালন। এই যে ছেলেবেলায় অনেক কিছু মানে বুঝতাম না। ধরুন গগন হরকারের একটা গান, এই যে গানটা, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জিরে। এই যে মনের মানুষ, এই যে একটা লাইন, এর মধ্যে যে দর্শন, হাজার পাতা মিলেও কারো পক্ষে এই জায়গায় পৌঁছানো খুব মুশকিল। কি সহজে যখন এক জায়গায় অন্তরায় বলে, লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হতো খুশি, দিবানিশি দেখিতাম নয়ন ভরে। শুনলে ছোটবেলায় ভাবতাম, অনেকে হয়তো ভাবে যে এটা কোনো পুরুষ, হয়তো কোনো নারীর জন্য, নারী প্রেমের, নারী পুরুষের প্রেমের গান, কিন্তু এটা মানব প্রেমের গান।
আজকে চৈতন্যদেবকে কিন্তু ঠিক সমানভাবে আমরা বুঝতে ভুল করি। আমরা মানবপ্রেমিক যথার্থ হতে পারি না। তাই রবি ঠাকুর যখন লালনের সঙ্গে মিলে যান তখন লালনকে মনে হয় যেন এক বাউল। এই যে দেখুন, আমার নিজের ভাবনায় মনে হয় স্বরলিপি নিয়মকানুন মেনেও মনে হয় যে রবীন্দ্রনাথ যেন কোথাও আটকা পড়ে গেছে তার বাউল গানে। তখন স্বরলিপির সমস্ত নিয়মকানুন মেনেই আমি দেখেছি যে সুন্দরভাবে সে বাউলটাকে কিন্তু বার করা যায়, কিন্তু কেন যে বেরোয় না আমি জানি না। যখন রবি ঠাকুর বলেন আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয়ে গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। ঠিক আপনারে আপনি চিনেনি, আমরা নিজেকে নত কতটুকু চিনি। তাই তখন হয়তো লালন বলে তাকে খুঁজে বেড়ায় সে গহনদারের মানুষ। খুঁজি তারে আসমান জমি, আমার চিনি নেই আমি গো, খুঁজি তারে আসমান জমি, আমার চিনি নেই আমি গো, একই বিষম ভুলে ভ্রমি, একই বিষম ভুলে ভ্রমি, আমি কোন জন সে কোন জনা, কথা কইরে দেখা দেয় না, কথা কইরে দেখা দেয় না। এই যে কথা কয় অথচ দেখা দেয় না, এই যে মানুষের আমাদের অন্তরের মাঝে যার স্থান, যাকে অনুভব করা যায় স্পর্শ করা যায় না, ঠিক তখন যেন রবি ঠাকুর বলেন কে সে মোর, কে বা জানি কিছু তার দেখিয়া ভাব, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা। আর তখন এত লালন বলে যে সে তো হৃদয়ের মাঝে, তুমি কোথায় পাবে, হেথায় সেথায় ঘুরে তো তাকে পাওয়া যায় না, সে অনুভবের জায়গা। তখন সে বলে ঘরের কাছে পাও না খবর, কি দেখতে যাও দিল্লি লাহোর গো, সিরাজ সাইকয় লালন রে তোর, সিরাজ সাইকয় লালন রে তোর, সদাই মনের ঘোর যায় না, কথা কইরে দেখা দেয় না, কথা কইরে দেখা দেয় না। তখন সেই আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয়ে গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। আমার তো পরিকল্পনার মধ্যে ছিল যে আমি সারা জীবন ধরে যে গান আমি সংগ্রহ করেছি, আমার খুব আফসোস হয় এই নর্থ ইস্টে গারো খাসি হিলস বিভিন্ন জায়গা ঘুরে যে গানগুলো প্রায় 90 বছর 80 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের কাছ থেকে আমি গান সংগ্রহ করেছি। আমি এই 3-4 বছর আগে গিয়েও আমি দেখেছি যে তাদের অনেকে নেই, পুরো অবস্থা পাল্টে গেছে, এবং এগুলো কোনো সংগ্রহ নেই তাদের ন্যাশনাল লাইব্রেরিতে বা কোনো জায়গায়। কিন্তু এটা দুঃখের বিষয়, সেগুলো আমার কাছে রয়েছে। এখন সেগুলো যদি যত্ন করে রাখা যায় বা সেরকম কোনো আর্কাইভাল বা এভাবে যদি কোনো ব্যবস্থা হয়, কিন্তু সেটা খুব কঠিন কাজ, দুরূহ কাজ। সেটা কীভাবে সায়েন্টিফিকভাবে করা যেতে পারে সেটা আমার শিক্ষার মধ্যে এবং ইচ্ছে মিলে সময় মিলে এটা আমার করা খুব ইচ্ছে। স্বপন কেমন আছো? অনেক দিন তোমার সাথে দেখাও হয়নি, কথাও হয়নি। আজকে যখন এরকম একটা অফার এলো যে তোমার সম্বন্ধে আমাকে কিছু বলতে হবে, ভীষণ নস্টালজিক লাগছে। আমার এখনো মনে পড়ে একদিন দুপুরবেলা, অনেক আগে তোমার বিয়েরও আগে, একদিন একটা নতুন অ্যালবাম বেরোচ্ছিল, তুমি একটা গান শোনাচ্ছিলে বসে কেয়াতলার বাড়িতে, ভীষণ ভালো লেগেছিল। আজও ভীষণ মিস করি জানো ওই মোমেন্টস, ওই বন্ধুত্ব। আমরা সবাই এত ব্যস্ত হয়ে গেছি যে আমাদের দেখা হয় না। এইরকমই ক্যামেরার মাধ্যমে তোমার সাথে আমার দেখা, তুমি হয়তো আমায় দেখতে পাচ্ছ, আমি তোমায় দেখতে পাচ্ছি না, মনে মনে ভাবছি। ভীষণ ভালো লাগে। আমার ভীষণ মনে আছে যখন প্রথম টাটা সুমো গাড়িটা কিনে এনেছিলে, আর কিরকম সে আস্তে আস্তে চালাচ্ছিলে, ভীষণ হেসেছিলাম দেখে যে স্বপন গাড়ি চালাচ্ছে ডুকুর করে, মানে এত স্লো। আজকে সেই স্বপন কত ফাস্ট গাড়ি চালাচ্ছে।
ভালো লাগে ভাবতে, ভীষণ ভালো লাগে। স্পেশালি এমন একটা সময় আমরা বন্ধু ছিলাম, এখনো আছি, নিশ্চয়ই এখন আছি, দেখা হয় না, এটাই আমার দুঃখের। কিন্তু এমন একটা সময়, তখন কোনো চাহিদা ছিল না, কোনো স্বার্থ নেই, কিছু নেই, শুধু নির্মল আনন্দ, নির্মল ভালোবাসা। একটাই অনুরোধ, তুমি এইরকমই থেকো, আশা করি তুমি এখনো সেরকমই আছো, নির্মল, সুন্দর। খেয়ালি আমার খুব ভালো বন্ধু, ও গান শুনতে চেয়েছে, ওরই একটা গান হঠাৎ করে আমার খুব ভালো লাগে। এই টাচগুলো আমার ভীষণ, অনেকদিন দেখা হয় না, যে যার কাজে ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে ভীষণ টুকরো, ভীষণ ক্ষণিকের জন্য, কিন্তু সেটার একটা স্থায়িত্ব অনেক দিনের থাকে। ও হঠাৎ একদিন ফোন করে বললো, স্বপন এইমাত্র এফএমে তোমার একটা গান শুনলাম। যদিও এফএমে খুব কম চালায় নানা কারণে, তাই শুনেছিল গানটা, ওর খুব ভালো লেগেছিল। সেই গানটাই আমি খেয়ালিকে শোনাচ্ছি। বসন্ত আসিল সখী, কুকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত আসিল সখী, কুকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বাঁশের বাঁশরি সখী, সরল কাঠের বাঁশি রে, বিনা ফুকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে। কার সঙ্গে নাচিব বলো, সারি শাখা নাই রে, কত করব বাইরাই গেল, কার সঙ্গে নাচিব রে। কার সঙ্গে নাচিব শাড়ি শাখা নাই রে, কত করব বাইরাই গেল, কার সঙ্গে নাচিব রে। বসন্ত আসিল সখী, কুকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল।